হবে। আর 18 তারিখ থেকে প্রতিদিন সকালবেলা আমি যখন বাসা থেকে বের হতাম, আমার ওয়াইফকে আমি বলে বের হতাম যে আমি আর বাসায় নাও ফিরতে পারি, আমার বাবা মাকে তুমি জানাই দিও, আমি যদি বাসায় না ফিরে আমার লাস্টটা অন্তত আমার সহযোদ্ধারা যেভাবে তোমার কাছে পৌঁছা দেবে, আমার বাবা মাকে তুমি জানাই দিও। ঠিক এইভাবে আমরা প্রতিদিন সকালবেলা 18 তারিখ থেকে বের হতাম। আর 18 তারিখের আগে ঢাকা ভার্সিটি আমাদের সহযোদ্ধা ভাইয়েরা তারা আন্দোলন করেছেন। 17 তারিখে তাদের ডাকে তারা যখন বলে যে আমরা একা একা আর পারতেছি না, সারা দেশের ছাত্র সমাজের মাঠে নামতে হবে, তারপর থেকে আমরা সবাই মাঠে নামি। তো 18 তারিখ থেকে মোটামুটি সক্রিয়ভাবে মাঠে ছিলাম। বিভিন্নভাবে তারা নির্যাতন করার চেষ্টা করেছে, ভয়ভীতি দেখাইছে, কিন্তু কোনো ভয়ভীতি বা নির্যাতন আমাদেরকে দমাতে পারেনি। আমাদের মনোবলটা ছিল স্পষ্ট এবং স্ট্রং। আমাদের ঘোষণা ছিল লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমাদের বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না। আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য 18 তারিখ থেকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং তারও আগে থেকে সরকারি ইউনিভার্সিটি স্টুডেন্ট যেগুলা আন্দোলন করছে তাদের সাথে সহমত পোষণ করে 18 তারিখ থেকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট মাঠে নামি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তো একদিনের ঘটনা না বললেই না, সরকারি বাহিনী এতটাই বেপরোয়া ছিল যে তারা যখন গুলি চালাতো বা টিয়ার সেল, শর্ট রাবার বুলেট এগুলো নিক্ষেপ করতো, তারা কখনো দেখতো না সামনে কে আছে। 18 তারিখে আমি যখন প্রাথমিক ট্রিটমেন্ট শেষে মাঠে আসি, মাঠে আসার পরে বিকেলবেলা 3টার পরে আমাদের আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের ওই সময়টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারে কোনো প্রবলেম হতো না। আমাদের উত্তরায় যত মানুষ ছিল, সেক্টরের প্রত্যেকটা মানুষ আমাদের জন্য খাবার নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতো এবং কিছু মানুষ খাবার নিয়ে আন্দোলনের মাঠে চলে আসতো যে আপনাদের খাবার লাগবে, খাবার খান। যারা টায়ার্ড থাকতো তাদেরকে স্যালাইন পানি দিত, বিভিন্নভাবে মেডিসিন দিত এবং প্রত্যেকটা বাসার নিচে বলা চলে মিনি মেডিকেল ক্যাম্প হতো। যারা আহত থাকতো তাদেরকে সেখানে নিয়ে যে ট্রিটমেন্ট করানো হতো। যারা খুব বেশি আহত হতো তাদেরকে ওইখানে কুয়েত মৈত্রী হসপিটাল ছিল, সেইখানে নিয়ে যাওয়া হতো এবং আমি নিজেও 11টার পরে ট্রিটমেন্ট নিয়ে যখন আমি আবার মাঠে আসি, ঠিক বিকেলবেলা নাস্তা করার, দুপুরে লাঞ্চ করার পরপরই 3:30টার দিকে হবে হয়তো, উত্তরা পূর্ব থানা থেকে এমনভাবে গুলি ছোড়া শুরু হলো আমাদের দিকে যেন ফিলিস্তিনে আছি আমরা। ফিলিস্তিন বা অন্য কোনো মুসলিম দেশ যেগুলোতে আমেরিকা বা ইসরায়েল যেভাবে আক্রমণ করে, ঠিক সেভাবে আমার কখনো ওই সময়টা মনে হচ্ছিল না যে আমরা আমাদের বাংলাদেশি প্রশাসনকে মোকাবেলা করছি বা আমাদের প্রতিপক্ষ কোনো বাংলাদেশি প্রশাসন। আমার বারবার মনে হচ্ছিল আমরা ইন্ডিয়ান কোনো বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছি। আমার 5 জন সহযোদ্ধা আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন। আমি আমার বাবার সামনে বলছি, তার সামনে আমি আসতে পারতাম না বা আপনাদের সাথে আমার দেখা হতো না কখনো। 18 তারিখ বিকেলবেলা আমার 5 জন সহযোদ্ধা, আমরা মোট 6 জন ছিলাম, 5 জন আমার সামনে স্পট ডেড হয়ে গেছে। আমি পিছনে কি হচ্ছে না দেখে দৌড়াচ্ছি এবং যখনই তাকাচ্ছি একজন শুধু আমাকে হাত উঁচা করতে সুযোগ পেয়েছে। হাত উঁচা করার সঙ্গে সঙ্গে রাজপথে পড়ে গেছে এবং সে ডেড। 6 জনের মধ্যে আমি শুধু জীবিত ছিলাম, 5 জন ওইখানে স্পট ডেড। এরপরে আমি আর ওইখানে যাওয়ার মন মানসিকতা ছিল না আমার। আমি রাস্তার পাশে বসেছিলাম প্রায় আধা ঘন্টা, আমার মাথায় পানি ঢালা হয়েছে। আমি এটা কি দেখলাম? আমি ওইখানে বসে যখন রেস্ট করার সময় আমার প্রায় 15-20টা লাশ, আমি আর আমার সহযোদ্ধা যারা ছিল তাদের লাশ আমি কোথায় আছে আমি ওই খোঁজটা নিতে পারিনি। কিন্তু আমি যখন ওইখানে বসে আমার মাথায় পানি দেওয়া হচ্ছে, আমার ভালো মন্দ জিজ্ঞেস করছে আমার সহযোদ্ধারা, ঠিক ওই সময় আমি 15-20টা লাশ আমার সামনে দিয়ে যেতে দেখছি। একজন মুরব্বী, ওই আমরা উত্তরাতেই বসবাস করার কারণে ওনাকে চিনি আর কি, চায়ের দোকানদার, টি স্টল, ওনার দোকানে কিছু খাবার ছিল, কলা এবং রুটি। সেই কলা রুটি নিয়ে উনি আন্দোলনে মাঠে গেছে আমার সহযোদ্ধা বা স্টুডেন্টদের খাবার দিতে। পুলিশ স্নাইপার দিয়ে তখন উত্তরা পূর্ব থানার ছাদে থেকে টার্গেট কিলিং শুরু করছে, কারা খাবার দিচ্ছে। এবং সম্ভবত 18 কি 19 তারিখে মুগ্ধ নামে যে ভাই পানি লাগবে পানি, ওনার কাছ থেকে আমি পানিও নিয়ে খাইছি। আমি তো 18 তারিখ থেকে র্যান্ডম 4 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত মাঠে। 5 তারিখ যখন আমরা তেজগাঁও থানা পার হচ্ছি তখন শুনলাম যে খনি স্বৈরাচার হাসিনা পালিয়েছে দেশ থেকে। তারপর আমরা
গণভবনের দিকে গেছি, সবার সাথে শাহবাগে গেছি, কথাবার্তা বলে আবার উত্তরাতে ব্যাক করছি। তো মুগ্ধর যে পানি লাগবে পানি, সেই ছেলেটা আমার সামনে আমাকে পানি দিছে, পানি খাইছি, তার কিছুক্ষণ পরে শুনি সেও মারা গেছে। তো 18 তারিখ থেকে আমাদের পরিস্থিতিগুলো ছিল এরকম, এত দুঃখ কষ্টের মাঝেও, যন্ত্রণার মাঝেও, হুমকির মাঝে, অত্যাচার নির্যাতনের মাঝে আমরা আন্দোলনে মাঠ ছাড়ি নাই। উত্তরাতে আমরা আন্দোলন চালিয়ে গেছি। তো এই আন্দোলন চালানোর ফলে আজকে আমরা এই বাংলাদেশটা পেয়েছি, সবার সামনে কথা বলতে পারতেছি। এই যে প্রতিদিন ঢাকা শহরে আন্দোলন হচ্ছে, আমি যখন আসি আমাদের উত্তরা বৈষম্য বিরোধী যে গ্রুপ, সেই গ্রুপটাতে পোস্ট করা হচ্ছে এবং গতকালকে উত্তরা পশ্চিম থানার এক ছাত্রলীগের নেতাকে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার সহযোদ্ধারা তারা ধরছে। কি হোটেলে নাস্তা করতে গেছে তাকে ধরছে, ধরার পরে তাকে পুলিশে হ্যান্ড ওভার করছে। তো এই যে তারা এত খুন গুম করার পরেও তারা এখন বাইরে বের হচ্ছে, কথা বলতে পারতেছে শুধুমাত্র এই স্বাধীন বাংলাদেশের কারণে। 36 জুলাই যদি বাংলাদেশ স্বাধীন না হতো, আমাদের অবস্থান হতো আয়নাঘরে। এখন তারা আয়নাঘরটাকে অস্বীকার করতেছে। আমাদের অবস্থান হতো নিশ্চিতভাবে, আমি বলতে পারি আমাদের অবস্থান হতো আয়নাঘরে। এখানে আর কোনো সন্দেহ করার কোনো জায়গা নেই। কিন্তু সেই আয়নাঘর থেকে আমরা প্রকাশ্যে ঘুরতেছি, সবাই সবার মতো কথা বলতে পারতেছে, আন্দোলন করতেছে। ঢাকা শহরে যারা আন্দোলন করতেছে, রিক্সা, বর্তমানে আন্দোলন হচ্ছে রিক্সা নিয়ে। আপনারা দেখবেন রিক্সা নিয়ে যে ছেলেটা আন্দোলনে বেশি কথা বলছে, সে ছাত্রলীগের খিলক্ষেত থানার কত নম্বর ওয়ার্ডের যেন সহসভাপতি। আমাদের জুলাই বিপ্লবকে নস্যাৎ করার জন্য স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে বিভিন্ন সাজে মাঠে নামতেছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, আমাদের সহযোদ্ধাদের কিভাবে বেকায়দায় ফেলা যায় সেই চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে। আমরা আশা করি আমাদের সহযোদ্ধারা আমরা সতর্ক থাকব, সেই জায়গা থেকে যেন স্বৈরাচারের দোসররা মাঠে থাকুক, তাদের অত্যাচার নির্যাতন আমাদের যেমন করছে আমরা সেরকমটা চাই না, কিন্তু তারা যেন কোনোভাবে ঘুরে দাঁড়াতে না পারে, আমাদের বিপ্লব যেন কোনোভাবে নস্যাৎ না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।